হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। তোমাদের প্রত্যেককে ঘোষ কম্পিউটার একাডেমি অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত। এটা আমাদের সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজের 2 নম্বর ক্লাস। তোমরা নিশ্চয়ই প্রথম ক্লাসটি ভালো মতোই দেখে নিয়েছো, বা যাদের সমস্যা ছিল তারা হয়তো কমেন্ট বক্সে জানিয়েছো। আচ্ছা, তো আজকে আমরা শুরু করছি 2 নম্বর ক্লাসটি। দেখো, 2 নম্বর আমরা আগের ক্লাসে শেষ করেছিলাম কোথায়? আমরা আগের ক্লাসটা কিন্তু শেষ করেছিলাম হচ্ছে লিঙ্কার লোডার অবধি, ঠিক আছে? আমরা শেষ করেছিলাম হচ্ছে লিঙ্কার, লোডার, ডিবাগার এবং লোকেটার অবধি। তো আজকে আমাদের ক্লাসটা শুরু হবে অপারেটিং সিস্টেম থেকে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে বলছি তোমরা পাশে খাতা পেন নিয়ে অবশ্যই বসবে, কারণ আমি কিন্তু তোমাদের এটা টেক্সট বই থেকেই পড়াচ্ছি। এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে আমি কিন্তু তোমাদের বলে দেবো। সেই কোশ্চেনগুলো তোমরা নোট করে নিতে পারো, আর যাদের কাছে বই নেই তারা কিন্তু এখান থেকে ভিডিও পজ করে করে লিখে নিতে পারো। তো আশা করি আমার ক্লাসে তোমাদের অনেক উপকার করবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবে, নতুনদের বলছি সাবস্ক্রাইব করে রাখবে, আর যাদের কোনো প্রবলেম হবে বা বুঝতে অসুবিধা হবে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ব্যাপারটা কি? দেখো, নামের মধ্যে উত্তর দেওয়া আছে। অপারেট করছে একটা সিস্টেমকে। এই যে আমি যে কথা বলছি, আমাকে কে অপারেট করছে? আমার ভিতরে যে প্রাণটা আছে সে আমাকে অপারেট করছে। একইভাবে যদি প্রাণটা না থাকে তবে তো আমি কথা বলতে পারবো না, তাহলে আমার কাছ থেকে সফটওয়্যারটা চলে গেল। একইভাবে যখন আমরা কোনো কম্পিউটার বা মোবাইল বা কোনো ডিভাইস কিনে আনি, সে যে চলে তার মধ্যে একটা সফটওয়্যার দেওয়া আছে, ঠিক আছে? যে সফটওয়্যারটার মাধ্যমে সে চলছে, সে কাজ করছে, যার মাধ্যমে যে ব্যবহার করছে তার সাথে কিন্তু সফটওয়্যার, ওই যন্ত্রে কিন্তু একটা যোগাযোগ হচ্ছে। সেরকমই অপারেটিং সিস্টেম হচ্ছে। দেখো কি লেখা আছে, যে সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশগুলিকে সচল করে, বোঝো, তাদের কাজকে নিয়ন্ত্রণ করে, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করার মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চাহিদা পূরণ করে করে একজন ব্যবহারকারীকে তার চাহিদা মতো ফলাফল পেতে সাহায্য করে, তাকে বলে অপারেটিং সিস্টেম। তাহলে মোদ্দা কথা কি হলো? এটা একটা সিস্টেম সফটওয়্যার যার সাহায্যে কম্পিউটারকে চালাতে সাহায্য করবে, তার কাজকর্ম নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং কম্পিউটারের সাথে ব্যবহারকারীদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করবে। সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। এখান থেকে প্রশ্ন আছে, কাকে বলে অপারেটিং সিস্টেম? লিখে দিবে। আর কি আসতে পারে? উদাহরণ দাও। উদাহরণ কি হবে? MS-DOS, উইন্ডোজ 95, 98, 2000, NT, XP, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7। যেহেতু এটা পুরাতন বই, বর্তমানে কি চলছে? আমাদের উইন্ডোজ 10 চলছে, উইন্ডোজ 10ও লিখে দেবে। ইউনিক্স, লিনাক্স ইত্যাদি, এগুলো হলো অপারেটিং সিস্টেমের উদাহরণ। এবার প্রশ্ন আসবে, অপারেটিং সিস্টেমে কয়েকটি কাজ লেখো। 2 নম্বরের প্রশ্ন আসবে, তোমার 3টে বা 4টে কাজ পড়ে রাখবে। দেখো কাজ কি দিয়েছে? কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারকারীর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করছে, মানে লিঙ্ক স্থাপন করছে, ঠিক আছে? ইনপুট আউটপুট ডিভাইসগুলি নিয়ন্ত্রণ করছে, কে কোনটা কীরকম কাজ করবে, মাউসের কাজ কী হবে, কিবোর্ডের কাজ কী হবে, এটা কে নিয়ন্ত্রণ করছে? অপারেটিং সিস্টেম। আবার কি দিয়েছে একটা পয়েন্ট, কম্পিউটার মেমোরিকে চালনা করছে, হার্ডওয়্যার ও সফটওয়্যার যোগসূত্রে কোনোরূপ অসঙ্গতি দেখা দিলে সেটি ব্যবহারকারীর কাছে তুলে ধরে। মনে করো আমার হয়তো মাউসটা কাজ করছে না, বা কোনো একটা অপশানে আমি ভুল চেপেছি, এবার একটা উইন্ডোর মধ্যে একটা মেসেজ দেখায়, সেই কাজটা কিন্তু অপারেটিং সিস্টেমের জন্যই দেখতে পাচ্ছি আমরা। এগুলো পড়ে রাখবে। আচ্ছা, আরেকটা পয়েন্টটা ভালো দিয়েছে, কম্পিউটারের সমস্ত কাজকর্মকে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ন্ত্রণ করে, মানে কম্পিউটারে কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে, সেটা কিন্তু ওই নিয়ন্ত্রণ করছে। কে নিয়ন্ত্রণ করছে? অপারেটিং সিস্টেম। এবার 3 নম্বর প্রশ্ন, অপারেটিং সিস্টেম কত প্রকার, তাদের নাম লেখো। এবং প্রথম প্রশ্ন আসবে, কত প্রকার কি কি? উত্তরটা হবে কি? দেখো, ABC করে, সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, তারপর কি আছে? মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। 5 নম্বর কি আছে? টাইম শেয়ারিং। তাহলে কত প্রকার হলো? 5 প্রকার। কি কি? সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম এবং টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। এইভাবে আসতে পারে। এবার এখান থেকে শুধু সিঙ্গেল প্রশ্ন আসতে পারে, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কাকে বলে? উদাহরণ দাও। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসতে পারে, সবগুলো কিন্তু একসঙ্গে আসবে না। তাহলে এবার দেখো, সিঙ্গেল ইউজার কাকে বলে? সিঙ্গেল মানে যে অপারেটিং সিস্টেমে একজন লোক বসেই কাজ করতে পারবে, এটা সিঙ্গেল ইউজার। দেখো কি কি লেখা আছে, এই প্রকার অপারেটিং সিস্টেমে একই সময়ে একজন কম্পিউটারের ব্যবহারকারী এই কাজটা করতে পারে, যেমন কি ডস, MS-DOS হয়ে গেল। মাল্টি ইউজার, মাল্টি মানে অনেকগুলো ব্যবহারকারী বসে কাজ করতে পারে, ইউজার মানে
আমরা যারা কম্পিউটার ব্যবহার করছি। তো কি লেখা আছে, এই ধরনের অপারেটিং সিস্টেমে একই সময়ে একাধিক ব্যবহারকারী ভিন্ন ধরনের কাজ করতে পারে। ঠিক আছে, এই ব্যবস্থা হয়ে গেল, এটুকু লিখলেই হবে। উদাহরণ কি দেবে, ইউনিক্স আর লিনাক্স। এখানে একটা জিনিস দেখো, তোমরা দেখে রাখো, এই ব্যবস্থায় নেটওয়ার্ক শেয়ারিং দ্বারা বা নেটওয়ার্ককে শেয়ার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করা হয়, প্রিন্টার বা বিভিন্ন সফটওয়্যারকে ভাগাভাগি করে কাজ করা হয়। ঠিক আছে, মাল্টি প্রোগ্রামিং মানে অনেকগুলো প্রোগ্রাম একসাথে কাজ করবে। এই ধরনের অপারেটিং সিস্টেমে একসাথে একাধিক প্রোগ্রাম মেমোরির নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমান্তরালভাবে পরিচালিত হয়। আবার কি, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম একই সময়ে একাধিক কাজ সম্পন্ন করে বলে একে বলা হয় মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। মানে মাল্টি প্রোগ্রামিংকে কিন্তু আবার মাল্টি টাস্কিংও বলা হয়ে থাকে। এটা পড়ে রাখবে, এটুকু বললেই হবে। এবার দেখো উদাহরণ কি হয় মাল্টি প্রোগ্রামিংয়ে, ইউনিক্স, লিনাক্স, আইবিএম ইত্যাদি। এবার কি করতে হবে, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কোনটা। মাল্টি প্রোগ্রামিং যেমন অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে চলছে, মাল্টি প্রসেসিংয়ে কি হচ্ছে, অনেকগুলো কাজ একসাথে করা যায়। কি বলছে, এই ধরনের অপারেটিং সিস্টেমে দুই বা ততোধিক নির্দেশাবলী দুই বা ততোধিক কেন্দ্রীয় প্রসেসর বা সিপিইউ এর দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, মানে অনেকগুলো প্রসেসর থাকবে, অনেকগুলো সিপিইউর সাহায্যে কাজটা হবে। এই অপারেটিং সিস্টেমে সবচেয়ে বড় সুবিধা কোনটা, এখানে একাধিক প্রসেসর ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে তোমরা কি বলবে, যে ধরনের অপারেটিং সিস্টেমে একাধিক প্রসেসর ব্যবহার করা হয় তাকে কি বলবে, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। ঠিক আছে, দেখো এবার তাতে আমাদের কি সুবিধা হয়, কারণ একটা যে প্রসেসর নষ্ট হয়ে গেল কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয় না। ঠিক আছে, শুধু কাজের গতি মানে কিছুটা কমে যায়। আচ্ছা, এবার দেখে নেব লাস্ট, টাইম শেয়ারিং। টাইম শেয়ারিং মানে হচ্ছে সময় ভাগ ভাগ করে কাজ করতে পারে। কি বলেছে, টাইম শেয়ারিং পদ্ধতিতে একাধিক ব্যবহারকারী একসঙ্গে নিজ নিজ টার্মিনাল মানে হচ্ছে নিজ নিজ মেশিনে বসে আছে। দেখো ব্যাকেটে কি লিখেছে, এটি একটি সিপিইউ বিহীন যন্ত্র যেখানে শুধু মনিটর দেখা যায়। টাইম শেয়ারিং কি হচ্ছে, প্রত্যেকে বসে আছে, প্রত্যেকের কাছে কিছু মনিটর আছে, কোনো সিপিইউ নেই। ঠিক আছে, তাহলে প্রত্যেকের টার্মিনালটার সাহায্যে মূল কম্পিউটারে কাজ করে। ঠিক আছে, কোথাও একটা মেন কম্পিউটার থাকে, তার সাথে প্রত্যেকটা আলাদা ভাগ ভাগ করে দেওয়া থাকে। তুমি এখানে বসে কাজ করছো, আমি এখানে বসে কাজ করছি, এইভাবে সবাই ভাগে ভাগে কাজ করা হয়। ঠিক আছে, এই অপারেটিং সিস্টেমে প্রতিটা ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে, তাই একে টাইম স্লাইস বলে। ঠিক আছে, এটুকু পড়লেই হবে। এবার জানতে হবে একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস, বুটিং কি। দেখো আমরা যারা মোবাইল ফোন যখন অন করি তখন তবে একটা লেখা ভেসে ওঠে, এমআই ফোন হলে এমআই লেখা থাকে, ওপো হলে ওপো লেখা থাকে। দেখবা লেখাটা থাকার পর কিছু জিনিস ঘুরতে থাকে বা কিছু জিনিস যাওয়া আসা করে বা কিছু মানে স্ক্রিন সেভার টাইপের হয়, ওইটাকে বুটিং বলছে। একই ধরনের যখন তুমি কম্পিউটার অন করবে দেখবে একটা লেখা থাকে, উইন্ডোজ লেখা থাকে, সঙ্গে আমার বুট হয়, কিছু ডট 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 যাওয়া আসা করে, ওটাই হচ্ছে বুটিং। বুঝতে পেরেছো? তোমাকে আমি বুটিং একটা ছবি দেখাচ্ছি, দেখো দেখলেই বুঝতে পারবে। উইন্ডোজ বুটিং, দেখো এখানে কি লেখা আছে, উইন্ডোজ বুটিং, কোনো ছবি। দেখো এইভাবে উইন্ডোজগুলো বুট হয়। দেখো কখনো উইন্ডোজ 10-এ এই ধরনের বুট হয়, উইন্ডোজ যারা 7 ইউজ করছো এই ধরনের দেখা যাবে স্টার্টিং উইন্ডোজ বা এবং ডট ডট ডট, এগুলো কিন্তু বুটিং বলে। ঠিক আছে, আর আমরা যারা মোবাইল ইউজ করছি, দেখি মোবাইল বুটিং কোনো ছবি দেখা যায় কিনা নেট থেকে। দেখো এগুলো হলো মোবাইল বুটিং, এখানে কিছু অপশন নাম দেখায়। ঠিক আছে, মোবাইল বুট হচ্ছে। ওকে, তো এটা হলো বুটিং। তাহলে বুটিং ব্যাপারটা কি, দেখো বুটিং এর কাজটা হচ্ছে যখন আমরা কম্পিউটারটা বা মোবাইলটা বন্ধ করি তখন তথ্যগুলো কোথাও গিয়ে জমা থাকে। ঠিক আছে, এবার সেখান থেকে যখন আমি অন করছি তথ্যগুলো আবার মেমোরিতে ফিরে আসছে, এটা হলো বুটিং। ঠিক আছে, দেখো ব্যাপারটা কি হচ্ছে, কম্পিউটারে পাওয়ার সুইচ অন হওয়ার পরে সিস্টেম প্রোগ্রামগুলি রম অথবা ডিস্ক থেকে কম্পিউটার মেমোরি বা র্যামে ট্রান্সফার হয়ে আসে। বুঝতে পারলাম, রম থেকে কোথায় আসছে, কম্পিউটারে প্রাইমারি মেমোরিতে আসছে, প্রাইমারি মেমোরি কোনটা, র্যামে চলে আসছে। এই যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বুটিং। মনে করো যখন আমরা ঘুমিয়ে পড়ছি, আমাদের যা কিছু মনে করা সবটা আমরা মানে ঘুম অবস্থায় চলে থাকে, তখন আমরা যখন ঘুমতে উঠে কি সব কিছু মনে করার চেষ্টা করি, ওইটা কিন্তু বুটিং এর মতোই কাজটা হচ্ছে। কম্পিউটারও তাই করে, সব রম থেকে র্যামে নিয়ে আসে, এটা বুটিং।
এবার দেখো বুটিং দু প্রকার আছে, কি কি? শীতল বুটিং বা কুল বুটিং, উষ্ণ বুটিং বা ওয়ার্ম বুটিং। এই বুটিং কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। শীতল বুটিং কোনটা, উষ্ণ বুটিং কোনটা? যখন এই কম্পিউটারটাকে নর্মালি অন করছি, মানে যখন আমি কম্পিউটার স্টার্ট করছি, ওটা হলো কুল বুটিং বা শীতল বুটিং। আর যখন আমার কম্পিউটার হ্যাং হয়ে গেছে, আমি জোর করে রিস্টার্ট করছি, ওটা হচ্ছে ওয়ার্ম বুটিং বা উষ্ণ বুটিং। কি লেখা আছে? পাওয়ার সুইচ অন করার পর কম্পিউটারের মধ্যে যে বিশেষ প্রক্রিয়া সম্পন্ন হয়ে কম্পিউটার চালু হয় তাকে বলছে কুল বুটিং। আর অনেক সময় কম্পিউটার ঠিকমতো সাড়া না দিলে কিংবা হ্যাং হয়ে গেলে সরাসরি সিপিইউ এর পাওয়ার সুইচ না চেপে রিসেট বাটন চাপতে হয়, সেটা কি বলছে কি? উষ্ণ বুটিং। বুঝতে পারলে শীতল আর উষ্ণ বুটিং এর পার্থক্য আসতে পারে, বুটিং কাকে কি কাকে বলে আসতে পারে, আমরা কখন শীতল বুটিং করি, আমরা কখন উষ্ণ বুটিং করি, এটা কিন্তু আসতে পারে স্টুডেন্ট। এবার আমরা দেখব এরপরে, আচ্ছা কোন কি চেপে উষ্ণ বুটিং করতে হয়? আমরা তো রিস্টার্ট মারতেই পারি, যদি রিস্টার্টও কাজ না করে সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল অল্ট ডিলিট এই তিনটা কি কিন্তু একসঙ্গে চেপে উষ্ণ বুটিং করতে পারি, এটা কিন্তু লিখে রাখবে। হ্যাঁ, আচ্ছা এবার আসবে স্পুলিং। স্পুলিং ব্যাপারটা কি? স্পুলিং হচ্ছে মনে করো একটা প্রক্রিয়া, মনে করো আমি 50টা পৃষ্ঠা প্রিন্ট দেব, ঠিক আছে? তাহলে একটা পৃষ্ঠা প্রিন্ট হয়ে গেল, এবার কম্পিউটার কি তখন প্রিন্ট বন্ধ করে দেবে? না, আমার তো প্রক্রিয়াটা চালু হয়ে আছে। ওই যে বাকি যে 49টা পৃষ্ঠা যে প্রিন্ট হতে থাকবে, ওটা হচ্ছে স্পুলিং এর জন্য হচ্ছে, মানে কাজটা শুরু হয়ে গেলে শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকে, এটা হচ্ছে স্পুলিং। দেখো কি লেগেছে, স্পুলিং এর ফুল ফর্মটা পরে বলছি আমি। স্পুলিং হলো একটি প্রযুক্তি যা সাময়িকভাবে কোনো তথ্যকে সঞ্চিত করে রাখে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত সেটি প্রসেসিং বা বিশ্লেষিত হচ্ছে, ঠিক আছে? মানে আমি পৃষ্ঠাটা প্রিন্ট দিয়ে রাখলাম, যতক্ষণ না পর্যন্ত ওইটা শেষ হচ্ছে ওইটা কিন্তু চলতে থাকবে, হলো স্পুলিং পদ্ধতি। আমরা বেশিরভাগ দেখতে পাই ডকুমেন্ট প্রিন্ট করার ক্ষেত্রে, এটুকু পড়লেই হবে। এবার জানতে হবে স্পুলিং এর সম্পূর্ণ নাম কি। কি নাম? স্পুলিং হচ্ছে স্পুলিং ফর সাইমালটেনিয়াস পেরিফেরাল অপারেশনস অনলাইন, ঠিক আছে? স্পুলিংকে আবার কি বলা হচ্ছে? সাইমালটেনিয়াস পেরিফেরালস অপারেশন অনলাইন, এটা হলো ফুল ফর্ম। এসপি দিয়ে সাইমালটেনিয়াস পেরিফেরালস আর ও দিয়ে অপারেশনস লাইন, ঠিক আছে? আচ্ছা এবার দেখে নেবো আমরা বাফার। বাফার আর বাফারিং। আচ্ছা বাফার হচ্ছে, বাফার একটা মেমোরির জায়গা, ওকে, যেখানে সাময়িকভাবে তথ্য সংরক্ষণ করার জন্য বাফার ব্যবহার করা হয়। টেম্পোরারি একটা মেমোরি যেখানে তথ্য সংরক্ষণ করা হয়। বাফারের সংখ্যা নিয়ন্ত্রণ করে সিস্টেমের কর্মদক্ষতার উন্নতি ঘটানো যেতে পারে। আচ্ছা এবার প্রতিটা বাফার র্যাম থেকে 528 বাইট জায়গা দখল করে রাখে, মাত্র 528 বাইট জায়গা। ফলে মেমোরি প্রসেসিং করার জন্য যে জায়গা থাকে তার পরিমাণ কমে যায়, খুব বেশি কমে না, অল্পই কমে যায়। বাফারিং কোনটা? বাফারের মধ্যে তথ্যগুলো পড়া ও সঞ্চয় করার যে পদ্ধতি আছে তাকে বলছে বাফারিং। উদাহরণস্বরূপ কি বলা যায়? যখন কোনো ফাইল বা ফাইল সমূহ সিডিতে লেখা হয়, তখন যে ফাইল বা ফাইল সমূহ প্রথমে বাফারে জমা হয়, তখন সেখান থেকে ফাইলগুলো ব্যবহার করা হয়, এটা হচ্ছে বাফারিং। আচ্ছা এবার দেখে নিই আমরা ভার্চুয়াল মেমোরি কি। আচ্ছা ভার্চুয়াল মেমোরি ব্যাপারটা কি? মনে করো অধিকাংশ অপারেটিং সিস্টেমে র্যামের কার্যক্ষমতা বাড়ানোর জন্য একটা প্রক্রিয়া বা কৌশল থাকে, ঠিক আছে? তাহলে র্যাম তো আমাদের মতো কাজ করছে, তার কাজটা বাড়ানোর জন্য একটা প্রক্রিয়া বা কৌশল থাকবে, তাকে বলছে ভার্চুয়াল থাকে, যাকে ভার্চুয়াল মেমোরি বলে, ঠিক আছে? এটি হার্ড ড্রাইভের একটি অংশ বিশেষ যা মেমোরি হিসাবে ব্যবহার করা হয়। ভার্চুয়াল মেমোরি একটি কাল্পনিক মেমোরি স্থান যার অবস্থান অপারেটিং সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়। ওকে, শেষ, এটুকু বললেই কিন্তু হবে, এগুলো পড়ার দরকার নেই খুব একটা। ভার্চুয়াল মেমোরি এটুকু হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে, আচ্ছা ভার্চুয়াল মেমোরি একটা সুবিধা অসুবিধা দেখে রাখো। ভার্চুয়াল মেমোরির সুবিধা কি? ভার্চুয়াল মেমোরি কম্পিউটার ব্যবহৃত প্রাইমারি মেমোরি আকার বা স্পেস অস্থায়ীভাবে বাড়াতে সাহায্য করে। তারপর কি বলছে? ডেটা ট্রান্সফারের গতি বৃদ্ধি করে। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত ডিস্ক ড্রাইভ কার্যগুলিকে আরও বেশি গতিশীল করে তোলে। এটা ভার্চুয়াল মেমোরি এইভাবে কাজ করতে পারে। আচ্ছা এবার দেখে নেব ফাইল এবং ডিরেক্টরি। দেখো ফাইল আর ডিরেক্টরির ব্যাপারটা কি? ফাইল, দেখো আমি যখন কোনো কিছু ফাইলকে সেভ করে রাখি, ছবি আঁকলাম, সেটা যখন সেভ করছি ওটাকে ফাইল হিসেবে সেভ হচ্ছে।
কম্পিউটারের ফাইল হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি আধার যেখানে কোনো ধরনের তথ্য সংরক্ষণ করে রাখা যায়। প্রয়োজনে সেই তথ্যের পরিবর্তন এবং সংশোধন করতে পারি। আমি যখন একটা ফাইলকে সেভ করলাম, আমি পরে ওটাকে খুলে চেঞ্জও করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ফাইল। আর ডিরেক্টরি কোনটা একটা বড় জায়গা যেখানে অসংখ্য ফাইল থাকবে। আমরা বলতে গেলে ডিরেক্টরি এবং ফাইল ফোল্ডারকে একইভাবে বলতে পারি, কিন্তু ডিরেক্টরি হচ্ছে যেমন আমার স্টার্টে গিয়ে যখন আমি কম্পিউটারে ক্লিক করছি তখন CDE এগুলো ডিরেক্টরি। ঠিক আছে, আর এটা খুললাম, এগুলো হচ্ছে ফোল্ডার। ফোল্ডারের মধ্যে কি আছে? অসংখ্য ফাইল আছে। ঠিক আছে, ডিরেক্টরি একটি অনেক বড় মেমোরির জায়গা যেখানে অসংখ্য ফাইল, ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরিগুলি থাকে। সাব ডিরেক্টরির ব্যাপারটা কি? যখন ডিরেক্টরির মধ্যে কিছু ডিরেক্টরি থাকবে, যেমন ফোল্ডারের মধ্যে ফোল্ডার থাকে, সাব ফোল্ডার, একইভাবে ডিরেক্টরি থাকে, তাকে সাব ডিরেক্টরি বলে। ফাইল ডিরেক্টরি কি হয়ে গেল। এবার জানতে হবে ডিরেক্টরি স্ট্রাকচার। ডিরেক্টরি স্ট্রাকচার ব্যাপারটা কি? দেখো, মনে করো যখন একটা ডিরেক্টরির মধ্যে একটা ডিরেক্টরি থাকে, ওটা হচ্ছে একস্তরীয়। যখন তার মধ্যে আর কিছু ফাইল থাকে, ওটা দ্বিস্তরীয়, আবার বহুস্তরীয়। তাহলে কয় প্রকার ডিরেক্টরি স্ট্রাকচার আছে? 3 প্রকার: একস্তরীয়, দ্বিস্তরীয় এবং বহুস্তরীয়। এবার প্রশ্ন আসতে পারে, ডিরেক্টরি স্ট্রাকচার বলতে কি বোঝো? কাজের সুবিধার জন্য বিভিন্ন ডিরেক্টরির মধ্যে ফাইল বা ফোল্ডারগুলিকে সাজিয়ে রাখার যে ব্যবস্থা আছে তাকে কি বলছে? ডিরেক্টরি স্ট্রাকচার। স্ট্রাকচার কত প্রকার? 3 প্রকার: একস্তরীয়, দ্বিস্তরীয় এবং বহুস্তরীয়। এটুকু বললেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের জানতে হবে পাথ নেম। পাথ নেম ব্যাপারটা কি? মনে করো আমি আমার কম্পিউটার থেকে সি ড্রাইভ খুললাম, এর মধ্যে চলে যাচ্ছি হচ্ছে প্রোগ্রাম ফাইলস, এর মধ্যে চলে যাচ্ছি হচ্ছে ট্যালি। তাহলে আমি 3টা কিন্তু ফোল্ডার আমি খুলে ফেললাম। তাহলে আমার পাথ কি হলো? আমি যদি উপরে ক্লিক করি তখন কি দেখা যাচ্ছে? সি প্রোগ্রাম ফাইলস অবলিক ট্যালি। এটাই হচ্ছে পাথ। পাথ একটা ঠিকানা, আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি। তাহলে এখানে কি লেখা আছে? MS-DOS অপারেটিং সিস্টেমে পাথের সাহায্যে ডিস্কে উপস্থিত বিভিন্ন ডিরেক্টরি ও সাব ডিরেক্টরি ফাইল খোঁজার পথ বলে দেয়। তাহলে পাথ হচ্ছে একটা রাস্তা যার সাহায্যে আমরা বিভিন্ন ফাইল, ফোল্ডার, ডিরেক্টরিগুলিকে খুঁজতে পারি। দেখো দেওয়া আছে, তোমরা লিখতে পারো C/ডিরেক্টরি/রিপোর্ট/টেক্সট। এটা হলো ডিরেক্টরি পাথ। আচ্ছা, আজকে লাস্ট আমরা পড়বো CUI এবং GUI। ও আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, পাথ নেম কত প্রকার? দেখো 2 প্রকার: অ্যাবসলিউট পাথ নেম আর রিলেটিভ পাথ নেম। এটা পড়ে রাখবে। পাথ নেমে কখনোই 1023 ক্যারেক্টারের বেশি পাথ নেম কিন্তু হবে না। এবার দেখি CUI আর GUI ব্যাপারটা কি। খুব ইম্পর্টেন্ট, CUI GUI এর পার্থক্য চলে আসে। CUI GUI ফুল ফর্ম আসতে পারে। CUI মানে হচ্ছে কমান্ড ইউজার ইন্টারফেস, যেখানে কমান্ড দিয়ে কাজ হবে, বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, ক্যারেক্টার দিয়ে কাজ হবে। আর GUI কোনটা? গ্রাফিক্যাল ইউজার, যেখানে মাউসের কাজ হবে, ছবির কাজ হবে। এটা হলো গ্রাফিক্যাল ইউজার। তার মানে কি? CUI এই ক্ষেত্রে কিবোর্ডের সাহায্যে ইংরেজি ভাষায় কমান্ড প্রয়োগ করে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। ঠিক আছে, যেমন MS-DOS, ইউনিক্স। GUI কোনটা? এই ক্ষেত্রে ব্যবহারকারী বিভিন্ন আইকন, মেনু উপর মাউস ক্লিক করে নির্দেশ দিতে পারে। এটা হচ্ছে উইন্ডোজ আর লিনাক্স। ঠিক আছে স্টুডেন্ট, তো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আবার চলে আসছি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখো, খাতায় প্র্যাকটিস করো, লেখো। সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।